উত্তরীয় পুষ্পস্তবক, শাল এবং একটি ঘড়ি। দেখুন যে আজকে যে পরিস্থিতিটা হয়েছে সেটা বলার আগে আমি দুটো কথা আপনাদের বলবো, খুব বেশিক্ষণ বলবো না। ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে বহু রাজনৈতিক নেতা জন্মগ্রহণ করেছেন, দেশবরেণ্য প্রাতঃস্মরণীয় মানুষ জন্মগ্রহণ করেছেন। কিন্তু আমরা যে দেশটায় বাস করি আমরা বলি এটা গণতান্ত্রিক দেশ, আর গণতন্ত্রের সবচেয়ে বড় ব্যাখ্যা যিনি দিয়ে গেছেন, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল। এই তিনটে কথা, এই তিনটে কথাকে আমি পৃথিবীর অন্য দেশের কথা জানবো না, ভারতবর্ষের সমস্ত প্রাদর্শনীয় নেতাদের কথা তো স্মরণ রেখে বলছি, কাউকে ছোট না করে বলছি। কে প্রথম বুঝতে পারলো প্রথম যে আমরা যে সিস্টেমের মধ্যে দিয়ে চলছি তাতে গরিব মানুষের খুব একটা উপকার হচ্ছে না। আমি প্রথম এমএলএ হয়েছিলাম গ্রামে, এই আজকে আমি আবার গ্রামে এসেছি, কিন্তু আমি প্রথম যখন বাড়িপুরে এমএলএ হই তখন আমি গ্রামের এমএলএ। আমি দেখি যে একটা সার্টিফিকেট পেয়েছি শিডিউল কাস্ট, 3 বছর 4 বছর 5 বছর শিডিউল ট্রাইব সার্টিফিকেট পাওয়া যেত না। সরকারি অফিসে ঘুরে 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 অনেক কাজই হতো না। কে প্রথম ভাবনা করলো ভারতবর্ষের মধ্যে যে মানুষ সরকারের দরজায় গিয়ে করা লাগবে না, সরকার মানুষের দরজায় গিয়ে করা লাগবে, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল যদি বলতে হয় তাহলে মানুষ বাড়িতেই থাকুন, সরকার গিয়ে বাড়িতে দরজায় করা লাগবে। তার জন্য শুরু হলো দুয়ারে সরকার। এই ভাবনা কিন্তু আমি কাউকে ছোট করছি না, আমি তাদের ছবি দিয়ে এখনো আমি তাদের জন্মদিনে মালা দিয়ে তাদের ছবি দিই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে অত্যন্ত নিম্নবিত্ত ঘরে নিয়ে, আমিও খুব নিম্নবিত্ত ঘরের মানুষ, আর এই জায়গাটা সে অনুভব করতে পেরেছিল যে মানুষের কাছে গিয়ে তার অভিযোগ জানতে হবে, সে বলবে এসে। এবং তারপরে কি হলো, এই শুনে চলে এলো সরকারি অফিসাররা, তাতে হবে না, পাড়ায় সমাধান। মনে আছে পাড়ায় পাড়ায় গিয়ে যাদের যা হচ্ছে না হলো না, এবং আপনার শুনে অবাক হয়ে যাবেন, এক একটা জেলায় 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা মিটিং করলো, 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা আমার মিটিং চললো। মমতা ব্যানার্জির কাছে কমপ্লেন করেছে যে দিদি আমরা এটা পাইনি, আর সেই চিঠি আমাদের কাছে সেক্রেটারি পাঠিয়ে দিয়েছে। তার সব করা যদি না হয় আমাদের সত্যি কথা বলতে গিয়ে আমাদের মাথা খারাপ হয়ে যায়। তো কৃষি দপ্তরের আমাদের আধিকারিক ছিলেন, ডিডিএ ছিলেন, এডিএ ছিলেন, বিডিও ছিলেন, আমাদের এমপি ছিলেন, এমএলএ অভিজিৎ ছিল, তারপর মসজিদ ছিল, আরও সিনিয়র আমাদের পঞ্চায়েত সমিতির সভানেত্রী ছিলেন, আমরা সবাই ছিলাম, আমাদের পঞ্চায়েতের বিভিন্ন আধিকারিকরাও ছিল, কৃষকরাও ছিল। সব মিলিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করলাম। প্রাথমিকভাবে এখানকার যে সমস্যা তার কথা বলেছে, যেমন এভাবে মাঠ ভেঙে গিয়েছিল সেই নিয়ে, সেই সময় তারা বিমা পাবে কি না ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে। আমরা পরিষ্কার বুঝিয়ে বলেছি যে আমাদের সরকার, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কৃষকদের জন্য যা করেছেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে যে কেউ আমাকে চ্যালেঞ্জ করতে পারেন, ভারতবর্ষের কোনো রাজ্যে এই সুযোগ দেওয়া হয় না, কেন্দ্রীয় সরকার তার ধারে কাছে নেই। অতএব কোনো দিক থেকেই কৃষকরা বঞ্চিত হবেন না আমাদের কাছে। আমরা সব রকমভাবেই সাহায্য করছি তাদের, এবং এতগুলো স্কিম, কৃষক বন্ধু ডেথ বেনিফিট, আমরা পেনশন দিই কৃষকদের, আমরা কৃষকদের জমির খাজনা মকুব করে দিয়েছি, আমরা কৃষকদের যে যন্ত্র দিচ্ছি তাতে আমরা সাবসিডি দিচ্ছি, সব দিক থেকে যাতে, কারণ আমাদের এখানে যেহেতু ক্ষুদ্র চাষি বেশি, টোটাল যা ল্যান্ড মানে কৃষকদের হাতে আছে 64% মতন, সেই যে জমিটার 96% ক্ষুদ্র চাষি, সেখানে যন্ত্রের সাহায্যে যতক্ষণ না পর্যন্ত আমরা এটাকে সুষ্ঠুভাবে কাজ করতে পারবো, আর
আমাদের কৃষি শ্রমিকের সংখ্যাও কমে যাচ্ছে। স্বাভাবিকভাবে যন্ত্র সাহায্যে চাষ করলে আমরা অনেক বেশি উপকার পাবো। এটা নিয়েও আজকে আলোচনা হয়েছে, বিস্তারিত আলোচনা হয়েছে। এর আগেও আরেকবার বাঁধ ভেঙেছিল, আবারও প্লাবিত হয়েছিল কৃষি জমি। এই যে বারবার বাঁধ ভাঙা, বারবার প্লাবিত কৃষি জমি, বারবার এটা আমি এটা আমার ঠিক দপ্তর নয়। আমার যার দপ্তর, আমি তার কাছে তার নজরে আনবো। আমাদের পুরনো সহকর্মী মানস ভূঁইয়া, আমি তার তিনি কি আগামী দিনে এর থেকে বড় ভাবনা কিছু করবেন? অবশ্যই ভাবতে হবে আমাদের, একদম ভালো আরো শক্তপোক্ত জমি বাঁধ তৈরি করতে হবে।